আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো পাওয়ার সিস্টেমের প্রোটেকশন ফ্রম ওভার কারেন্ট। এখন পাওয়ার সিস্টেমের প্রোটেকশন বলতে আসলে প্রোটেকশন বলতে আমরা আসলে যে ওভার কারেন্ট থেকে যে প্রোটেকশন করি সেই প্রোটেকশনটা আসলে আমরা সার্কিট ব্রেকারের মাধ্যমে করি বা ফিউজের মাধ্যমেও করে থাকি, বাট সার্কিট ব্রেকার ইজ দ্য মোস্ট পপুলার। কিভাবে আমরা প্রোটেক্ট করি? আমরা যেভাবে প্রোটেক্ট করি, কোনো এক জায়গায় যদি ফল্ট হয় সেই ফল্টের সেকশনটাকে আমরা আইসোলেট করে দিই। ওকে, সো এই জন্যই আমি নামটা দিচ্ছি এরকম যে প্রোটেকশন অফ পাওয়ার সিস্টেম ফ্রম ওভার কারেন্ট বাই আইসোলেটিং দ্য ফল্টি সেকশন ফ্রম দ্য গ্রিড। এখন অনেকে হয়তো ভাববেন আমার বাসায় যে ফল্ট হয়েছে এই ফল্টটার সাথে গ্রিডের কি সম্পর্ক। আসলে একটু সম্পর্ক আছে। যেমন আমার বাসার যে ইলেকট্রিসিটি, সেই ইলেকট্রিসিটিটা কিন্তু আলটিমেটলি কোনো না কোনো ভাবে গ্রিড থেকেই আসে। এটা কিন্তু গ্রিড থেকে আইসোলেট না, কোনো না কোনো ভাবে গ্রিড থেকে আসে। যেমন আমার বাসার ভোল্টেজ হয়তো 220 ভোল্ট বা 400 ভোল্ট। এর আগে যদি আমরা যাই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে, তাহলে হয়তো 11 কেবি, 11 কেবিটা আসছে 33 কেবি থেকে, 33 কেবিটা আসছে 133 কেবি থেকে। ওকে, সো আমাদের বাসার যে কারেন্টটা কোনো না কোনো ভাবে এটা আসলে গ্রিডের সাথে কানেক্টেড। ওকে, বাট এখন আমরা যদি ফল্টটাকে আইসোলেট না করি তাহলে ওই ফল্টটা গ্রিডে ইম্প্যাক্ট পড়বে। এজন্য আমাদের কি করতে হয়, কোনো একটা জায়গায়, যে কোনো জায়গায় যদি কোনো ফল্ট হয়, আমরা এখন বাসা বাড়ি নিয়ে আলোচনা করতেছি, বিল্ডিং সার্ভিস ডিজাইন কোর্স, সো আমরা বাসা বাড়ি বা ইন্ডাস্ট্রির মধ্যে সীমাবদ্ধ থাকবো। অর্থাৎ আমাদের বাসা বাড়িতে যদি কোনো ফল্ট হয় সেই ফল্টটা যাতে সামনের দিকে অর্থাৎ ট্রান্সফরমারের দিকে, তারপর আবার 33 কেবির দিকে এগিয়ে যেতে না পারে, সেজন্য আমরা সার্কিট ব্রেকার বা ফিউজের মাধ্যমে ফল্টটাকে আমরা বাসা বাড়ির ভিতরেই সীমাবদ্ধ করে ফেলবো। এটাই হলো আমাদের উদ্দেশ্য। এই জন্যই আমরা সার্কিট ব্রেকার বা ফিউজ ইউজ না করি। যদি আমরা সার্কিট ব্রেকার ফিউজ ইউজ না করি তাহলে কি হবে, আমাদের এই ফলটা গ্রিডে ইম্প্যাক্ট পড়বে। ওকে, সো গ্রিডে যাতে আমাদের এই ফলটা ইম্প্যাক্ট করতে না পারে সেজন্য আমরা বিভিন্ন স্টেজে সার্কিট ব্রেকার ইউজ করি। সেটা আমরা প্র্যাকটিক্যাল অটোক্যাড যখন ডিজাইন করছি তখন আমরা দেখছি যে আমরা এইচডিবি তে সার্কিট ব্রেকার ইউজ করি, তারপর আবার মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে সার্কিট ব্রেকার ইউজ করি, তারপর আবার 11 কেবি সাইডে ট্রান্সফরমার সার্কিট ব্রেকার বা ফিউজ ইউজ করি। ওকে, বিভিন্ন স্টেজে আমরা সার্কিট ব্রেকার ইউজ করি, কারণ একটাই, ফলটাকে আইসোলেট করার জন্য। ওকে, আচ্ছা এখন ওভার কারেন্ট নিয়ে একটু আলোচনা করি। ওভার কারেন্ট আসলে কি? ওভার কারেন্ট আসলে কি? ওভার কারেন্ট হলো, if load current is higher than the design current, then it is called overcurrent। অর্থাৎ একটু সহজ ভাষায় যদি আমি বলি, এখন লোড কারেন্টটা কি আর ডিজাইন কারেন্টটা কি, একটু সহজভাবে যদি আমি এক্সপ্লেন করি। যেমন আমাদের বাসায় মনে করেন একটা ওয়াশিং মেশিন আছে বা একটা ইলেকট্রিক হিটার আছে বা একটা আয়রন আছে, ক্যাপাসিটি হলো 700 ওয়াট। ওকে, এখন এটা যদি আমি আমার সকেটে বা কোনো কানেক্টেড করি তাহলে তার ফুল লোড কারেন্ট কত হবে? এত ডিভাইডেড বাই টু, 230 ভোল্ট ডিভাইডেড বাই 0.8, যেহেতু এটা ওয়াটে আছে। তাহলে এই যে কারেন্টটা আসলো, এটা হলো কি পাওয়ার। পাওয়ার এটা হলো কি IL, লোড কারেন্ট, পাবলিক এল, লোড কারেন্ট হলো এটা। এটা হলো আমাদের লোড কারেন্ট। এখন এই লোড কারেন্ট হলো আমার 3.8। তাহলে আমার ডিজাইন কারেন্টটা কি? ডিজাইন কারেন্টটা হলো, আমরা আমাদের এই লোডটাকে প্রোটেক্ট করার জন্য যে সার্কিট ব্রেকারটা ইউজ করি, যে সার্কিট ব্রেকার বা যে কন্ডাক্টর বা যে কেবলটা ইউজ করি, সেই কেবলটা এই লোড কারেন্টের চেয়ে 25% বেশি নেই। ওকে, সো এটা হলো আমার ডিজাইন কারেন্ট। এটা যদি আমার লোড কারেন্ট হয় 700 এম্পিয়ার, এখানে মনে মনে করেন আপনার বাসায় একটা এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে, তাহলে এয়ার কন্ডিশনিং সিস্টেমের পাওয়ার কত হয়? সাধারণত 1500 ওয়াট। সেই হিসেবে লোড কারেন্ট হবে কত? 8 ওয়াট। এখন আপনি যদি এনএসি বা এনএফপি এর এই যে লোড কারেন্ট ভার্সেস ডিজাইন কারেন্ট, লোড কারেন্ট এবং ডিজাইন কারেন্টটা কি, তাহলে এরকম আপনি যদি এনএসসি তে এরকম অনেক শত শত রেফারেন্স আছে। যে এই যে দেখেন এখানে একটা রেফারেন্স পড়ি, ওভার কারেন্ট ডিভাইস, ওভার কারেন্ট অর্থাৎ টু ক্যারি নট লেস দেন 25% অফ দ্য ম্যাক্সিমাম কারেন্ট। এখানে যদি আসি, এই যে দেখেন এখানে
25% অফ টোটাল নেম প্লেট রেটেড কারেন্ট, অর্থাৎ নেম প্লেট লোড, অর্থাৎ লোড কোনো একটা এয়ার কন্ডিশনিং সিস্টেমে যে নেম প্লেট থাকবে সেই নেম প্লেটে লেখা থাকবে 1500 ওয়াট, সেই হিসেবে লোড আসবে এত, সেই লোডের 125% আমাদেরকে ডিজাইন করতে হবে। কি ডিজাইন করতে হবে? অর্থাৎ আমাদের যে কেবল বা সার্কিট ব্রেকার থাকবে, সেই কেবল বা সার্কিট ব্রেকারটা 125%, মানে এইটা হবে। ওকে, সো এই নেম প্লেটে যে পাওয়ার, এই নেম প্লেটের, এটা হলো নেম প্লেট পাওয়ার, বানানটা মনে হয় ভুল হয়েছে, PLAT, নেম প্লেটে যে পাওয়ার, সেখান থেকে আমরা নেম প্লেট থেকে লোড বের করলাম। অনেক সময় নেম প্লেটে এরকম ফুল লোড কারেন্ট, অনেক সময় এরকম দেখবেন বলে দেওয়া থাকে ফুল লোড, ফুল লোড কারেন্ট, নেম প্লেটে অনেক সময় এরকম বলে দেওয়া থাকে ফুল লোড কারেন্ট 8 এম্পিয়ার অথবা 10 এম্পিয়ার, এটা কিছু বলে দেওয়া থাকে। তখন সেই ফুল লোড কারেন্টের চেয়ে আমরা আরেকটু বেশি ডিজাইন করব, অর্থাৎ আমরা আমাদের যে সার্কিট ব্রেকার, সেটা আমরা এনএসসি, এই যে এনএসসি এর যে হ্যান্ডবুকে আপনি দেখেন 125 দেখেন, এরকম বহু এক্সাম্পল আছে। ওকে, আমরা 25% বেশি ডিজাইন করব। কি ডিজাইন করব? কেবল এবং সার্কিট ব্রেকার 25% বেশি রাখবো। ওকে, বেশি রাখলে কত হবে? 10। তার মানে এই 10টা হলো আমাদের ডিজাইন কারেন্ট। ওকে, I_D, ডিজাইন কারেন্ট হলো 10। এখন কোনো কারণে যদি, অর্থাৎ আমার এসিতে যদি কোনো প্রবলেম হয় বা কোনো কারণে যদি আমার এই লোড কারেন্টটা, I_লোড কারেন্টটা এই ডিজাইন কারেন্টের যে বেশি হয়, হোক সেটা 11 হোক অথবা 12 হোক অথবা 200 হোক, যাই হোক, আলটিমেটলি এই ডিজাইন কারেন্ট হলো, এটা ডিজাইন কারেন্টের চেয়ে বেশি হইলেই আমি সেটাকে বলবো ওভারলোড, ওভার কারেন্ট, ওভার কারেন্ট, ওভার কারেন্ট। ওকে, এখন আশা করি বুঝতে পারছেন ওভার কারেন্টটা কি। অর্থাৎ আমার যে লোড কারেন্টের সাথে 25% অ্যাড করলে সেটা হয় ডিজাইন কারেন্ট। ডিজাইন কারেন্টের যে বেশি কারেন্ট যদি ফ্লো করে, হতে পারে সেটা 11 এম্পিয়ার, হতে পারে সেটা 20 এম্পিয়ার বা 200 এম্পিয়ার অথবা 5 কিলো এম্পিয়ার, আলটিমেটলি সেটা হলো কি, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হলো ওভার কারেন্ট। ওকে, so if load current is higher than the design current, then it is called overcurrent. ওকে, এখন লোড কারেন্ট আর ডিজাইন কারেন্টটা কি এ ব্যাপারে এক্সপ্লেন করলাম এক্সেল শিটের মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে। এখানে শুধু কয়েকটা স্ন্যাপশট দিছি, এখানে একটা স্ন্যাপশট, এখানে আছে 3টা স্ন্যাপশট। এগুলো এনএফপিএ থেকে নেওয়া, যে আমাদের ডিজাইন কারেন্টটা 25% বেশি হবে, আমাদের সার্কিট ব্রেকারের যে সাইজ, সেটা আমাদের লোডের সাইজের চেয়ে 25% বেশি হবে। এটা নিয়ে সামনে আরো বিস্তারিত আলোচনা করবো। এখন ওভার কারেন্ট, ইফ লোড কারেন্ট ইজ হায়ার দেন দ্য ডিজাইন কারেন্ট, দেন ইট ইজ কল্ড ওভার কারেন্ট। এখন ওভার কারেন্ট আসলে দুই ধরনের হতে পারে। যে ওভার কারেন্ট অর্থাৎ বেশি, আমার ডিজাইন কারেন্টের যে বেশি কারেন্ট, সেটা আবার দুই ধরনের হতে পারে। একটা হলো ওভারলোডের কারণে হতে পারে, আর একটা হলো শর্ট সার্কিটের কারণে হতে পারে। ওকে, যেমন ওভারলোড যে ইস্যুটা আসছে, এই ওভারলোডের ইস্যুটা সাধারণত মোটরের ক্ষেত্রে হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে মোটরের ক্ষেত্রে হয়। যে মোটরের সাথে যে কানেক্টেড লুপ থাকে, মোটর যদি অনেক পুরাতন হয়, তাহলে ওই মোটর একটু বেশি কারেন্ট টানে। অর্থাৎ আমার কোনো একটা মোটরের নেম প্লেটে মনে করেন লেখা আছে 5 কিলোওয়াট। ওকে, সো সেটার ফুল লোড কারেন্ট হলো 27, হ্যাঁ ধরে নিলাম এটা 28। ওকে, সেই হিসেবে ডিজাইন কারেন্ট 33, কিন্তু দেখা যাচ্ছে এই মোটরটা কোনো এক সময় অপারেট করার সময় 60 এম্পিয়ার কারেন্ট কারেন্ট নিচ্ছে সে, 60 এম্পিয়ার অথবা 50 এম্পিয়ার, সাধারণত এরকমই থাকে। ওভারলোড কারেন্ট যেটাকে, মোটরের যে ওভারলোড, সেটা খুব বেশি হয় না, সামান্য হয়তো 33 যদি ডিজাইন কারেন্ট হয়, একটা 40 বা 45 বা 50, এরকম যদি আশেপাশে থাকে, যখন সেটাকে আমরা বলি ওভারলোড। অর্থাৎ আমার যে লোড ছিল, লোড কারেন্ট, সেই লোডে একটু কোনো কারণে মোটর পুরাতন হওয়ার কারণে বা কোনো কারণে একটু বেশি কারেন্ট নিতেছে, তখন সেটাকে আমরা ওভারলোড বলি।
বাট যদি কোথাও কোনো ফল্ট হয়, মোটরের ভিতরে যদি কোনো শর্ট সার্কিট হয় বা এসির ভিতরে বা কোথাও যদি কোনো কোথাও যদি ফল্ট হয়, তাহলে কিন্তু তখন আর এই 50 এম্পিয়ার কারেন্ট নিবে না, তখন দেখা যাবে সেটা 5 কিলোওয়াট কারেন্ট, 5,000, 5 কিলোওয়াট কারেন্ট নিচ্ছে, অথবা 3 কিলোওয়াট। তখন সেটা চলে, তখন আর সেটা এরকম 2 ডিজিটে থাকবে না, তখন সেটা এরকম 4 ডিজিটে চলে যাবে, অর্থাৎ কিলোওয়াটে। আমি যদি আর একটু লেভেলে লিখি, 3K, 3 কিলোওয়াট কারেন্ট নিচ্ছে। ওকে, তখন সেটাকে আমরা বলি শর্ট সার্কিট, বা অনেক সময় আর্থ ফল্ট হইতে পারে, মূলত ফল্ট আর কি, ফল্ট। ওকে, সো তাহলে আমরা বুঝতে পারলাম যে ওভার কারেন্ট আসলে দুই ধরনের। একটা হলো ওভার লোডের কারণে হতে পারে, যে আমার লোড বেশি, অথবা কোনো ফল্টের কারণে হতে পারে। লোড বেশি এর কারণে যদি হয়, তাহলে সাধারণত কারেন্টের রেটিংটি একটু বেশি হয়। যেন আমার যদি ডিজাইন কারেন্ট 10 এম্পিয়ার হয়, তাহলে ওভারলোডের ক্ষেত্রে হয়তো 12, 13, 14, 15 এরকম হতে পারে। আর যদি শর্ট সার্কিট হয়, সেটা তখন কিলো এম্পিয়ার রেঞ্জে চলে যায় আর কি। আমরা সেটা নিয়ে আরো সামনের লেকচার গুলোতে আরো, আমরা যখন শর্ট সার্কিট ক্যালকুলেট করব, তখন আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আপাতত এখানে শুধু কনসেপ্টটা দিচ্ছি আর কি, যে ওভারলোডটা কি এবং শর্ট সার্কিটটা আসলে কি, বা ওভার কারেন্ট আসলে কি। ওভার কারেন্ট মানে হলো ডিজাইন কারেন্টের চেয়ে বেশি হইলেই সেটা ওভার কারেন্ট। এখন ওভার কারেন্ট দুই ধরনের হইতে পারে, ওভারলোড হইতে পারে, আবার শর্ট সার্কিটও হইতে পারে। ওভারলোড কখন হবে, যদি আমার লোড কারেন্টের চেয়ে সামান্য বেশি হয়। এটা সামান্য বেশি বলতে যা যে কত পার্সেন্ট বেশি, এটার কোনো নির্দিষ্ট ইয়ে নাই, এটা নির্ভর করবে অনেক কিছুর উপরে। যেমন মোটরের সাইজ যদি 50 কিলোওয়াট হয়, তাহলে সেই মোটরের ওভারলোড একটু বেশি হইতে পারে। আবার মোটরের সাইজ যদি 500 ওয়াট হয়, এই মোটরের ওভারলোড তো আসলে 6 এম্পিয়ার হবে। মোটরের সাইজ যদি 500 ওয়াট হয়, তাহলে ওভারলোড নিশ্চয়ই এখানে 20 এম্পিয়ার হওয়াটা অস্বাভাবিক, তাই না? ওভারলোড বলতে সামান্য একটু বেশি আর কি, 5 বা 6 এরকম হতে পারে। বা যদি শর্ট সার্কিট হয়, সেটা তখন দেখা যাবে কিলো এম্পিয়ারের রেঞ্জে চলে যায়। ওকে, সো আমরা ওভারলোড এবং শর্ট সার্কিট সম্পর্কে কিছুটা বেসিক আইডিয়া পাইলাম এখান থেকে। ওকে, আচ্ছা, এখন ওভার কারেন্ট প্রোটেকশন। আমাদের যে ওভার কারেন্ট তো আমি পাইলাম, ওভার কারেন্ট হলো দুই ধরনের, ওভারলোড এবং শর্ট সার্কিট। এখন এই ওভার কারেন্ট থেকে আমাদেরকে কি করতে হবে, প্রোটেক্ট করতে হবে আমাদের যে ইকুইপমেন্ট, আমাদের এই ইকুইপমেন্ট গুলো বা আমাদের গ্রিডকে কি করতে হবে, প্রোটেক্ট করতে হবে। এখন আমরা কিভাবে প্রোটেক্ট করব, ওভার কারেন্ট প্রোটেকশন। এখন ওভার কারেন্ট থেকে আমরা আমাদের ইকুইপমেন্ট গুলোকে প্রোটেক্ট করতে হলে বা গ্রিড গুলোকে প্রোটেক্ট করতে হলে আমরা সার্কিট ব্রেকার বা ফিউজ ইউজ করি। সাধারণত সার্কিট ব্রেকার ইজ এ মোস্ট পপুলার দেন ফিউজ। হয় মোস্ট পপুলার, পরে আসতেছে, পরের লেকচার, পরের স্লাইডে আসতেছে। আগে এখানে দেখি কি লেখা, সার্কিট ব্রেক ওভার কারেন্ট, ওভার কারেন্ট প্রোটেকশন। অর্থাৎ ওভার কারেন্ট থেকে আমরা আমাদের ইকুইপমেন্ট বা গ্রিডকে প্রোটেক্ট করতে হলে আমরা সার্কিট ব্রেকার বা ফিউজ ইউজ করি। এখন যে ফিউজ এবং সার্কিট ব্রেকার ইউজ করি, এগুলো কিভাবে কাজ করে, কিভাবে তারা প্রোটেক্ট করে, তারা আসলে কি করে, সার্কিট ব্রেকার আসলে কি করে, ফিউজ আসলে কি করে। The function of circuit breaker or fuse is to isolate the faulty section from the grid. Isolate the faulty section from the grid. অর্থাৎ কোন একটা সেকশনে যদি ফল্ট হয়, যেমন বাসা বাড়ির ফ্রিজে বা এসিতে বা কোন একটা সকেটে, তখন ওই 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 লাইনের সাথে যে সার্কিট ব্রেকার বা ফিউজ থাকবে, সে ট্রিপ করবে। ট্রিপ করে ওই ফল্টি পার্টটাকে বাকি অংশ থেকে আইসোলেট করে দিবে। ওকে, এভাবে আমরা ওভার কারেন্ট প্রোটেকশন করি। ওকে, এখন সার্কিট ব্রেকার এবং ফিউজের মধ্যে যদি আমি কম্পেয়ার করি আসলে কোনটা বেশি ভালো, তাহলে নোট, সার্কিট ব্রেকার ইজ মোর পপুলার ডিউ টু ইটস ভ্যারাইটি অফ ইউনিক ফিচার কম্পেয়ার উইথ ফিউজ। অর্থাৎ ফিউজও অনেক সময় ইউজ হয় পপুলার, বাট ফিউজের চেয়ে সার্কিট ব্রেকারের বিভিন্ন ধরনের প্রপার্টি অনেক বেশি। যেমন আমি আমার ইচ্ছে মতো, যেমন এমসিসিবি গুলো আছে, এগুলোতে আমি আমার ইচ্ছে মতো সেটিংস দিতে পারি। এগুলো একটা সার্কিট ব্রেকার যদি ট্রিপ করে, আমি এটা আবার ইউজ করা যায়। বাট ফিউজ যদি একবার মেল্ট হয়ে যায়, ফিউজ কি করে, মেল্টিং হয়, একবার মেল্ট হয়ে গেলে এটা রিপ্লেস করতে হয়। তার মানে এটা একটা বেনিফিট, সার্কিট ব্রেকার একবার ট্রিপ করলেও সেটা রিপ্লেস করতে হয় না।
বাট ফিউজ একবার ফল্ট, একবার ফাংশনিং হইলে অর্থাৎ মেল্ট হইলে তখন সেটা রিপ্লেস করতে হয়। ওকে, সো দেখা যাচ্ছে সার্কিট ব্রেকারের বেনিফিট অনেক বেশি ফিউজের তুলনায়, এই জন্য ইউজও অনেক বেশি হয়। এখন ওয়ার্কিং প্রিন্সিপাল, সার্কিট ব্রেকার এবং ফিউজ কিভাবে কাজ করে। ইন কেস অফ ফিউজ, দ্য ওয়্যার অফ দ্য ফিউজ, অর্থাৎ ফিউজের ভিতরে আপনার জানেন একটা ওয়্যার থাকে, সেই ওয়্যারটা মেল্ট, গলে যায়, এজন্যই এই ফিউজটাকে আবার রিপ্লেস করতে হয় ডিউ টু ওভারফ্লো অফ কারেন্ট। অর্থাৎ আমাদের যে ডিজাইন কারেন্ট, সেই ডিজাইন কারেন্টের যে বেশি কারেন্ট যদি ফ্লো করে, তাহলে ফিউজের ভিতরে যে ওয়্যারটা থাকে সেই ওয়্যারটা গলে যায়, গলে গিয়ে আমাদের এই ফল্টি পার্টটাকে আইসোলেট করে আদার পার্ট থেকে। ওকে, বাট ইন কেস অফ সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকারের ভিতরে বিভিন্ন ট্রিপ কোয়েল আছে। এই ট্রিপ কোয়েল গুলো এনার্জাইজ হয় যদি ডিজাইন কারেন্টের যে অনেক বেশি কারেন্ট ফ্লো করে, তাহলে সেটা এনার্জাইজ করে, কোয়েল গুলোকে এনার্জাইজ করে, তারপর সেই এনার্জাইজ কোয়েলের মাধ্যমে সিস্টেমের মতো ভিতরে একটা মেকানিজম আছে, যে মেকানিজমের মাধ্যমে সার্কিট ব্রেকারটা এই আমাদের লোডকে সাপ্লাই সাইড থেকে আইসোলেট করে। অর্থাৎ সাপ্লাই সাইড থেকে আইসোলেট করে, এটার মানেটা হলো, এইটা যদি আমি দেখি, যেমন এই পাশে মনে করেন আমাদের সাপ্লাই সাইড, এই পাশে হলো আমাদের লোড, এখানে একটা সার্কিট ব্রেকার আছে। কোন কারণে যদি লোড, আমাদের লোড কারেন্ট যদি ডিজাইন কারেন্টের চেয়ে বেশি হয়, তাহলে সার্কিট ব্রেকারটা ট্রিপ করে ফেলে, ট্রিপ করে আমাদের এই লোডটাকে, লোড সেকশনটাকে সাপ্লাই সেকশন থেকে আইসোলেট করে দেয়। কারণ এই সাপ্লাই সেকশনটা আবার 11 কেবি ট্রান্সফরমারের মাধ্যমে 11 কেবির সাথে কানেক্টেড, 11 কেবিটা 33 সাথে কানেক্টেড, 33টা 120 132 সাথে কানেক্টেড। ওকে, আচ্ছা, এখন আমি আবার স্লাইডে আসি। সো এটা হলো ট্রিপ করে। তাহলে আমরা কি বুঝলাম, ওয়ার্কিং প্রিন্সিপাল, সার্কিট ব্রেকারটা ট্রিপ করে, অর্থাৎ ডিসকানেক্ট হয়ে যায়, ওপেন হয়ে যায়, আর ফিউজ হয়ে যায় কি মেল্ট, মেল্টিং এর মাধ্যমে এটা আসলে ওপেন হয়ে যায়। ওকে, বাট তখন এটা যখন গলে যায় ফিউজ, তখন রিপ্লেস করতে হয়, বা সার্কিট ব্রেকারটা ট্রিপ করলে আবার ম্যানুয়ালি এনার্জাইজ, আবার ম্যানুয়ালি ক্লোজ করা যায়। হাই ভোল্টেজের ক্ষেত্রে অটো রিক্লোজার ফিচার আছে, সেটা ভিন্ন কথা, আমরা বাসাবাড়ির জন্য আলোচনা করতেছি। সেক্ষেত্রে আবার ম্যানুয়ালি ক্লোজ করতে হয়। আরো যদি কিছু ফিচার নিয়ে আলোচনা করি সার্কিট ব্রেকার এবং ফিউজের, শর্ট লাইফ অর্থাৎ ওয়ান অপারেশন, যেটা আমি আগে বলে আসছিলাম, একবার যদি এটা অপারেট করে তাহলে এটা রিপ্লেস করতে হয়। প্রোটেকশন ফর ওভারলোড, এটা সাধারণত ওভারলোডের ক্ষেত্রে প্রোটেকশন হয়, শর্ট সার্কিটের ক্ষেত্রেও হইতে পারে, বাট মোস্টলি এটা ওভারলোডের জন্য বেশি ইউজ হয়। প্রোটেকশন রেঞ্জ ইজ লেস, প্রোটেকশন রেঞ্জ ইজ লেস, এটা আমি পরে আসতেছি। ব্রেকিং ক্যাপাসিটি লো, অনলি সিঙ্গেল ফেজ, সিঙ্গেল ফেজ এটা, লং লাইফ, মাল্টিপল অপারেশন, অর্থাৎ বারবার আপনি সার্কিট ব্রেকারের যে ওয়ারেন্টি গ্যারান্টি পিরিয়ড, ওইখানে দেখবেন লেখা থাকে যে সাইকেল, অর্থাৎ কতবার সেটা অপারেট করতে পারবে। এখানে কিন্তু 1 বছর বা 2 বছর এরকম থাকে না, সাধারণত সাইকেল হিসেবে থাকে যে কতবার সে অপারেট করবে, 1000 বার। এখন 1 বছরেই যদি 1000 বার সে ট্রিপ করে, তাহলে 1 বছর পরে রিপ্লেস করতে হবে। আর যদি 1000 বার ট্রিপ করতে 5 বছর লাগে, তার মানে আপনার সার্কিট ব্রেকার 5 বছর পরে ট্রিপ করতে হবে, এরকম আর কি। অর্থাৎ সার্কিট ব্রেকারের লাইফ সাইকেলটা হলো এরকম, লাইফ সাইকেল কতবার সে ট্রিপ করছে এটার উপর ভিত্তি করে লং লাইফ। প্রোটেকশন ফর ওভারলোড এন্ড শর্ট সার্কিট, এটা তো অবশ্যই বুঝতে পারছি, এটা ওভারলোড থেকেও প্রোটেকশন দিবে, আবার শর্ট সার্কিট থেকেও প্রোটেকশন দিবে। আমরা সামনের দিকে আরো বিস্তারিত আলোচনা করব যখন আমরা সার্কিট ব্রেকারের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। প্রোটেকশন রেঞ্জ ইজ হাই, যে এখানে যেটা ছিল প্রোটেকশন রেঞ্জ ইজ লো, এখানে হলো প্রোটেকশন রেঞ্জ ইজ হাই। হাই মানে কি, এলএসআই, অর্থাৎ লং, শর্ট, ইনস্ট্যান্টেনিয়াস। এটা আমরা কিভাবে চাই, কারণ আমরা যদি চাই যে আমাদের সার্কিট সার্কিট ব্রেকারটা যে ওভারলোড হবে, ওভারলোডের একটা নির্দিষ্ট পরিমাণ যদি 5 এম্পিয়ার হয়, তাহলে সে লং টাইম দিবে, অর্থাৎ সাথে সাথে সে ট্রিপ করবে না, তখন সে 2 মিনিট 5 মিনিট অপেক্ষা করবে। আবার যদি মনে করি যে না, যদি ওভারলোডের পরিমাণটা যদি একটু বেশি হয়ে যায়, যেমন আমার ডিজাইন কারেন্ট 10 এম্পিয়ার, ওভারলোড কারেন্ট হলো 20 এম্পিয়ার, তখন সে হয়তো শর্ট 2 সেকেন্ডের ভিতরে ট্রিপ করে ফেলবে। আবার ইনস্ট্যান্টেনিয়াস এর মানে হলো আমার ডিজাইন কারেন্ট 10 এম্পিয়ার, আর কোন কারণে ওভারলোড, ওভারলোডের কারণে হোক বা শর্ট সার্কিট ফল্টের কারণে হোক, আমার কারেন্ট হয়ে গেছে 50 এম্পিয়ার বা 100 এম্পিয়ার বা 1 কিলো এম্পিয়ার, তখন সে ইনস্ট্যান্টেনিয়াস, অর্থাৎ সাথে সাথে কোনো ডিলে ছাড়াই
ট্রিপ করবে। বাট ফিউজের ক্ষেত্রে এগুলো করা যায় না, যে লং আমি আমার ইচ্ছা মতো সেট করতে পারবো না। এই জন্য এখানে লিখছি ইজ লেস। ব্রেকিং ক্যাপাসিটি ইজ হাই। ব্রেকিং ক্যাপাসিটি ইজ হাই বলতে আমরা ওই যে সার্কিট ব্রেকারে তো আপনারা জানেন যে 5 কিলো এম্পিয়ার ব্রেকিং ক্যাপাসিটি, শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি বিভিন্ন 5 কিলো এম্পিয়ার, 10 কিলো এম্পিয়ার, 25 কিলো এম্পিয়ার বিভিন্ন রেঞ্জার আছে। বাট ফিউজের ক্ষেত্রে এটা খুবই লো। সার্কিট ব্রেকার সিঙ্গেল পেজ হতে পারে, 3 পেজও হতে পারে। ওকে। এখন এই যে ইম্প্যাক্ট অফ ওভার কারেন্ট, ওভার কারেন্টে আমরা যে প্রোটেকশন নিয়ে আলোচনা করলাম, দেখলাম সার্কিট ব্রেকার ফিউজ, এটা দেখা যাচ্ছে কিছু কস্টলি, তাই না? এখন কি এমন ইম্প্যাক্ট হবে যদি ওভার কারেন্ট হয়, যে আমরা এরকম কস্টলি সিস্টেমটা ইউজ করব, সার্কিট ব্রেকার বা ফিউজ ইউজ করব, বা কিভাবে সেই ইম্প্যাক্টটা পড়ে, কোন ওভার কারেন্ট আমাদের নেটওয়ার্ক সিস্টেমে কিভাবে ইম্প্যাক্ট পড়ে সেটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের তাতে লোড কারেন্ট যদি ডিজাইন কারেন্টের যে বেশি হয়, যেমন আমি এখানে বলছি এটা মনে করেন 5 কিলোওয়াট, একটু বেশি নেই। আমার লোড কারেন্ট 27, ডিজাইন কারেন্ট 33। এখন কোনো কারণে যদি আমার এই সিস্টেমটা ওভারলোড হয়, ওভারলোড হয়ে যদি 50 এম্পিয়ার হয়, কারেন্ট সে নামতে থাকে, তখনকার প্রেক্ষাপটে লোড কারেন্ট 50 এম্পিয়ার, তখন এটা থাকবে না। এটা হলো অ্যাকচুয়াল নেম প্লেট লোড এম্পিয়ার। এটা হয়তো কি অপারেশনাল লোড এম্পিয়ার। ওকে। 50 এম্পিয়ার হয় তখন কি হবে? তখন টেম্পারেচার অফ কেবল, অর্থাৎ যে কেবলের মাধ্যমে আমার ওই ইকুইপমেন্টটা কানেক্টেড আছে, সেই কেবল and the connected equipment will rise. And the temperature of cable এবং যে আমাদের যে ইকুইপমেন্টটা আছে, কারেন্টটা তো ইকুইপমেন্টের ভিতর দিয়েও ফ্লো করে, অর্থাৎ এটা তো একটা ক্লোজ সার্কিট। সো সেই ইকুইপমেন্টটা টেম্পারেচারটা রাইজ করবে। ওকে। সো আমাদের ওই টেম্পারেচার রাইজ করবে। এবং অর্থাৎ ওভার কারেন্ট যদি হয়, তাহলে ওভার কারেন্ট হলে আসলে সেটা ওভার কারেন্ট যদি হয়, বা সেটা হোক সেটা ওভারলোড বা শর্ট সার্কিট, যেটাই হোক, ওভার কারেন্ট হলে আমাদের সিস্টেমে কি ইম্প্যাক্ট পড়ে সেটাই। ইম্প্যাক্ট হলো টেম্পারেচার রাইজ হয়। অর্থাৎ, আমার এই যে লোড বা যে যে জায়গাতে ওভার কারেন্ট হবে, সেখানে যে কেবল টেম্পারেচার অফ কেবল এন্ড কানেক্টেড ইকুইপমেন্ট উইল রাইজ if there is no adequate protection to trip the circuit breaker to isolate the faulty section from the grid. অর্থাৎ আমার যদি কোনো সার্কিট ব্রেকার বা ফিউজ না থাকে, অথবা যদি কাজ না করে, সেক্ষেত্রে যদি ওই ওভারলোড থাকে বা শর্ট সার্কিট হয়, সেক্ষেত্রে কি হবে? টেম্পারেচার রাইজ হবে। এই যে কারেন্টটা ওভার কারেন্ট হলো, সেই ওভার কারেন্টের কারণে টেম্পারেচার রাইজ হবে। টেম্পারেচার রাইজ হয়ে একসময় কেবল পুড়ে যাবে বা ইকুইপমেন্ট পুড়ে যাবে। এমনকি সেটা ফায়ারও হইতে পারে, উইথ রিস্ক অফ কজিং ফায়ার, ফায়ারও হইতে পারে। ওকে। ওই যে আমরা বিভিন্ন জায়গায় যে দেখি যে ফায়ার হয়, বিভিন্ন পেশা বা ইন্ডাস্ট্রিতে ফায়ার হয়, সেই আগুন লাগে। সেটা কি কারণে আগুন লাগে? যদি কোনো কারণে ওভার কারেন্ট হয় বা শর্ট সার্কিট হয় বা স্পার্কিং থেকেও হইতে পারে। বাট মূল বিষয়টা হলো টেম্পারেচার অফ কেবলের টেম্পারেচার বা কানেক্টেড ইকুইপমেন্টের টেম্পারেচার রাইজ হয়। সো টেম্পারেচার রাইজ হইতে হইতে একটা সময় যায় কেবলটা পুড়ে যায় আর ইকুইপমেন্টটা পুড়ে যায়। যেমন আপনারা তো অনেকেই অভিজ্ঞতা থাকবেন যে মোটরের কয়েল পুড়ে যায়। মোটর কিন্তু প্রায় ওভারলোড হয়ে যায়। ওকে। মোটর যদি, যেহেতু প্রায় ওভারলোড হয়ে যায়, ওভারলোড হয়ে যাওয়ার কারণে যদি ওই সার্কিট ব্রেকার ট্রিপ না করে, তখন মোটরের ভিতরে যে কয়েল, সেই কয়েল পুড়ে যায়। এটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেটা আমরা সচরাচর পেয়ে থাকি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। ওকে। বাসা বাড়িগুলোতে হয়তো হয় না, কারণ বাসা বাড়িগুলোতে যে লাইট থাকে, যে ফিউজ বা যে ফ্যান থাকে, ফ্যানের ভিতরে মোটর থাকে, বা সেটা খুবই ছোট একটা মোটর, 100 ওয়াট বা এরকম একটা ওয়াটের মোটর, সেই তুলনায় আমার কেবল অনেক বেশি বড়, অনেক বেশি মোটা থাকে। তো কেবল পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আসলে থাকে না। বা আমাদের যে ফ্রিজ থাকে, বা আরো যদি ব্লেন্ডার মেশিন বা এই সমস্ত কিছু বলেন, তো ওগুলো যে পরিমাণ কারেন্ট প্রয়োজন হয়, আসলে সেই তুলনায় কেবলের সাইজ যথেষ্ট এনাফ থাকে। ওকে। এই জন্য হয়তো খুব বেশি প্রবলেম হয় না।
বাট ইন্ডাস্ট্রি গুলোতে যেহেতু বড় বড় মোটর ইউজ হয়, 25 কিলোওয়াট, 50 ওয়াট, 10 কিলোওয়াট, বিভিন্ন কিলোওয়াট ইউজ হয়, সেক্ষেত্রে এবং এটা যে আসলে রেগুলার হয় তা না, সচরাচর হয় তা না, বাট অনেক সময় হয়, যখন বিশেষ করে যখন পুরাতন হয়ে যায় মোটর, মোটর যখন পুরাতন হয়ে যায়, মানে ফ্লাক্স বেশি জেনারেট করতে পারে না, তখনই মূলত বেশি লোড ইলেকট্রিসিটি টানে, ওভারলোড হয়। ওভারলোডের কারণে তখন দেখা যায় ওই ভিতরের কয়েলটা পুড়ে যায়। এটা আপনারা হয়তো অনেকেই দেখে থাকতে পারেন। ওকে, পুড়ে যায় কেন? পুড়ে যায় হলো ওই যে ওভারলোডের কারণে টেম্পারেচার অফ কেবল এন্ড কানেক্টেড ইকুইপমেন্ট উইল ইনক্রিজ। ওকে, টেম্পারেচার বেড়ে যায়। সো আমরা যদি এখন নেক্সট স্লাইডে আসি, ইম্প্যাক্ট অফ হাই শর্ট সার্কিট এন্ড ওভারলোড কারেন্ট। ওই যে দা হাই কারেন্ট হোক সেটা ওভারলোড বা শর্ট সার্কিট কারেন্ট যেটাই হোক, হাই কারেন্ট জেনারেট এক্সেসিভ হিট হুইচ ক্যান মেল্ট ওয়্যার। অর্থাৎ এই যে বলছে যেটা টেম্পারেচার রাইজ হয়, সেই টেম্পারেচার রাইজটার কারণে এক্সেসিভ হিট জেনারেট করে, যে হিটের কারণে কেবল পুড়ে যেতে পারে, ইনসুলেশন ব্রেকডাউন হতে পারে, পটেনশিয়ালি আর্কিং হতে পারে, আর্কিং থেকে ফায়ার ফায়ার জেনারেট করতে পারে। ওকে, the intense heat and the current can damage a transformer, মোটর, ওই যে মোটর, মোটর তো প্রায় এরকম কয়েল পুড়ে যায়। ট্রান্সফরমারের ক্ষেত্রে খুব বেশি একটা হয় না, বাট মোটরের ক্ষেত্রে কিন্তু প্রায় দেখা যায় মোটরের কয়েল পুড়ে গেছে। ওকে, আদার ভ্যালুয়েবল ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এন্ড ইভেন হিউম্যান লাইফ, যদি সেটা ফায়ার লিডিং টু ফায়ার ফায়ার লেগে যায়। ওকে, সো আমাদের ওভার কারেন্ট একটা খুবই ডেঞ্জারাস ইলেকট্রিক্যাল সিস্টেমে। ওভার কারেন্ট, সেটা হোক শর্ট সার্কিট বা ওভারলোড, সেটা একটা ডেঞ্জারাস বিষয়। সো আমাদেরকে সেটা প্রোটেক্ট করতে হবে। ওকে, এবং প্রোটেক্ট করার জন্য প্রপার সাইজের সার্কিট ব্রেকার এবং শর্ট সার্কিট কিভাবে ক্যালকুলেট করে সেটা আমাদেরকে জানতে হবে। ওকে, এখন সার্কিট ব্রেকার অফার প্রোটেকশন এগেইনস্ট ওভার কারেন্ট। সার্কিট ব্রেকার অফার প্রোটেকশন এগেইনস্ট ওভার কারেন্ট। ওভার কারেন্ট মানে ওভারলোড এবং শর্ট সার্কিট দুটার ক্ষেত্রেই প্রোটেক্ট অফার করে, প্রোটেকশন দেয়। কিভাবে প্রোটেকশন দেয়? সার্কিট ব্রেকার ওপেন দ্য সার্কিট বেসড অন ইটস ভ্যালু অফ ওভার কারেন্ট ভ্যালু, অর্থাৎ অথবা ট্রিপিং ক্যারেক্টারিস্টিক্স। এটা হলো এই স্লাইডের মানেটা হলো সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে। এখন ওভার কারেন্ট হয়, ওভার কারেন্টটা যদি ওভারলোড হয়, তাহলে সার্কিট ব্রেকারটা ওপেন হবে বেসড অন ইটস ওভার কারেন্ট ভ্যালু। ওভার কারেন্ট ভ্যালুর উপর ভিত্তি করে সার্কিট ব্রেকারটা ওপেন হবে। যেমন আমার কোনো এক জায়গায় মনে করেন ওভারলোড আছে, ডিজাইন লোড আছে 33, সেক্ষেত্রে আমি সার্কিট ব্রেকার ট্রিপিং, যে ওভারলোডের ট্রিপিং সেট করে দিলাম 40। ওকে, সো কোনো কারণে যদি আমার এটা ওভারলোড হয়, ওভারলোড হয়ে যদি 41 হয়ে যায়, তাহলে আমার এই সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে। এখন ট্রিপ করার ক্ষেত্রে আবার কিছু মেকানিজম আছে, যেমন এই যে আমি এর আগে দেখে আসছি, ওই যে প্রোটেকশন রেঞ্জ ইজ হাই, LSI, অর্থাৎ লং। তার মানে কি, আমার এখানে ট্রিপ ট্রিপ কারেন্ট আমি সেট করলাম 40, ওভারলোড কারেন্ট 41। তার মানে সে হয়তো, এক্সাম্পল হিসেবে বলতেছি, 5 মিনিট অপেক্ষা করবে। 5 মিনিট অপেক্ষা করবে। অপেক্ষা করার পরে যদি দেখা যায় যে সে এটা আমার 41 থেকে 40 বা তার নিচে চলে চলে আসছে, তাহলে তো ওকে। যদি না আসে তাহলে সে ট্রিপ করবে। অথবা যদি এরকম হয় যেটা হয়ে গেছে 50, তখন হয়তো ওই যে শর্ট, তখন হয়তো সেটা 5 সেকেন্ড, অর্থাৎ 50 এম্পিয়ার হয়ে গেছে, তখন সে 5 সেকেন্ড অপেক্ষা করবে। 5 সেকেন্ডের ভিতরে যদি এটা আবার চলে আসে বা নিচে চলে আসে, তাহলে ট্রিপ করবে না। বাট যদি না আসে, তাহলে 5 সেকেন্ড পরে এটা ট্রিপ করে যাবে। আবার একটা ফ্যাক্টর আছে ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্টেনিয়াস এর মানে কি? ইনস্ট্যান্টেনিয়াস মনে করেন, আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, আমি ইনস্ট্যান্টেনিয়াসটা সাধারণত শর্ট সার্কিটের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমি সেট করে, যেমন আমার সার্কিট ব্রেকার রেটিং হলো 40, আমি ইনস্ট্যান্টেনিয়াস সেট করলাম 1000। ওকে, এখন এটা তো আর ওভার কারেন্টে হবে না, এটা যদি শর্ট সার্কিট হয়, কোথাও যদি এরকম শর্ট সার্কিট হয়, আমি ওভার কারেন্টের ক্ষেত্রেও ধরি 50 ছিল, এটা ধরলাম আমি 60।
যেহেতু এক্সাম্পল হিসেবে জাস্ট বোঝার জন্য বলতেছি যে আমার ডিজাইন কারেন্ট 33, আমি সার্কিট ব্রেকারে ফিক্স করে দিলাম ট্রিপ কারেন্ট 40, ইনস্ট্যান্টানিয়াস কারেন্ট ফিট করলাম। আমি আরেকটু সুন্দর করে যদি লিখি, এটা হলো ট্রিপ কারেন্ট। ট্রিপ কারেন্ট সেট করলাম 40, সেক্ষেত্রে লং একটা প্যারামিটার আছে, লং এ দিলাম আমি 45, টাইম দিলাম, তখন আবার টাইমও সেট করে দিতে হয় 5 সেকেন্ড। আবার একটা আছে শর্ট, শর্ট শর্টে হয়তো দিলাম 40, যে যদি কোনো কারণে আমার ওভারলোড কারেন্ট 50 হয়ে যায়, তখন সেটা 2 সেকেন্ড, 2 সেকেন্ডের ভিতরে ট্রিপ করবে। বা এটা আমি আর একটু বেশি দিলাম 10 সেকেন্ড। ওকে, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো যখন সার্কিট ব্রেকার ক্যারেক্টারিস্টিক্স আসবে। এখন জাস্ট বোঝার জন্য এক্সাম্পল হিসেবে একটু নলেজ দিয়ে রাখতেছি। আবার একটা আছে ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্টেনিয়াস ইনস্ট্যান্টেনিয়াস এর মানে কি? এটা আমি 60 দিলাম, অর্থাৎ ট্রিপ হলো 40, বাট কোনো কারণে আমার হয়তো এটা হঠাৎ করে বেড়ে 60 হয়ে গেছে, তখন সাথে সাথে ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্টেনিয়াস মানে হলো জিরো, 0 সেকেন্ড। সাথে সাথে 60 হওয়ার, 60 সেট করে দিলাম, তার মানে 60 হওয়ার সাথে সাথে ট্রিপ করবে। এখানে যেরকম 2 সেকেন্ড অপেক্ষা করছি, এখানে 10 সেকেন্ড অপেক্ষা করছি, ওই 60 হয়ে গেলে আর কোনো অপেক্ষা নাই, সাথে সাথে। এটার মানে হলো ইনস্ট্যান্টেনিয়াস। ওকে, আশা করি বুঝতে পারছেন এখন আর একটু ক্লিয়ারলি। তো সেটা কিভাবে প্রোটেক্ট করি? ওই যে সার্কিট ব্রেকারটা ওপেন ওপেন হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায় লাইভ পার্ট, এটা হলো লোড পার্ট। লাইভ পার্টের সাথে লোড পার্টটা সার্কিট ব্রেকারের মাধ্যমে কানেক্টেড হয়, সো সার্কিট ব্রেকার ওপেন হয়ে গেলে ডিসকানেক্ট, তখন আর ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে না, অর্থাৎ ব্রেক হয়ে যায় মাঝখানে একটা। এখন আহ, এই যে এটা এখানে আছে, সার্কিট ব্রেকার ওপেন দা সার্কিট। এই যে সার্কিট ওপেন করে, কিভাবে ওপেন করে? বেসড অন ওভার কারেন্ট ভ্যালু, যেটা আমি এক্সপ্লেন করলাম এখন, এবং ট্রিপ ক্যারেক্টারিস্টিক্স, ট্রিপিং ক্যারেক্টারিস্টিক্স। ওকে, সো এই ওভার কারেন্ট ভ্যালু এবং ট্রিপিং ক্যারেক্টারিস্টিক্স, যদিও আমি ট্রিপিং ক্যারেক্টারিস্টিক্স এবং কারেন্ট নিয়ে আমি যদিও এখন একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি এক্সেল ফাইলে, বাট আমি আরো বিস্তারিত আলোচনা করব নেক্সট লেকচারে। আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এখন overcurrent and the tripping characteristic of circuit breaker. Overcurrent and the tripping characteristics of circuit breaker depend type of circuit breaker used in power system. ওকে, এখন ওই যে ওভার কারেন্ট ভ্যালু এন্ড ট্রিপ ক্যারেক্টারিস্টিক্স, যেটা আমি এক্সেলে আলোচনা করছি, যে এটা 40 হলেই 40 তে সেট করছি, বাট লং এর ক্ষেত্রে 45, শর্ট এর ক্ষেত্রে এত, ইনস্ট্যান্ট এর ক্ষেত্রে। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো ডিপেন্ড ডিপেন্ড অন টাইপ অফ সার্কিট ব্রেকার ইউজ, আমরা কোন ধরনের সার্কিট ব্রেকার ইউজ করতেছি। ওকে, এইটার উপর, যেমন কোন ধরনের সার্কিট ব্রেকার ইউজ করতেছি সেটার উপর ভিত্তি করে সার্কিট ব্রেকারটা ওপেন হয়। ওকে, এখন টাইপ অফ সার্কিট ব্রেকার, কি কি সার্কিট? লো ভোল্টেজ সিস্টেমে কি কি সার্কিট ব্রেকার পাওয়া যায়? যেমন মিনিয়েচার এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার, এমসিসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, এসসিবি মানে ইয়ার সার্কিট ব্রেকার। ওকে, এই 3 ধরনের সার্কিট ব্রেকার আমাদের লো ভোল্টেজে পাওয়া যায়। তার মধ্যে বাসা বাড়িতে সবচেয়ে বেশি ইউজ হয় এমসিবি। ওকে, তবে বাসা বাড়ির যে মেইন বোর্ড থাকে এমডিবি, এমডিবি তে হয়তো এমসিবি ইউজ হয়, বাট এসসিবি টা ইউজ হয় যদি সেটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বেশি ইউজ, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইউজ হয়। এসসিবির রেটিংটা সাধারণত 1000-এর নিচে মনে হয় পাওয়া যায় না, সো এটা বাসা বাড়িতে এটা ইউজ হয় না। প্রাইসও অনেক বেশি, আর বেনিফিটও অনেক বেশি। ওকে, তো বাসা বাড়িতে আমাদের যে এসডিবি গুলো থাকে বা এমডিবি গুলো থাকে, এগুলোতে বিভিন্ন লোডের সাথে কানেক্টেড থাকে এমসিবি। ওকে, সো এমসিবির এই ওভার কারেন্ট ভ্যালু বা ট্রিপিং ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। একই সাথে এমসিসিবির ওভার কারেন্ট ভ্যালু বা ট্রিপিং ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, যদিও আমি একটু বেসিক আইডিয়া দিছি এখানে। ওকে, ওকে, এসসিবি নিয়ে আলোচনা করব। এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকারের কিছু ফিচার আছে, সেই ফিচার গুলো নিয়ে আলোচনা করব। ফিচার গুলো নিয়ে আলোচনা করব, যেমন
কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ইজ ফিক্সড, অর্থাৎ মিনিয়েচার সার্কিট গুলোর কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ফিক্সড। এবার আমরা যদি ওই মিনিয়েচার আমাদের বাসা বাড়িতে সার্কিট ব্রেকার গুলো দেখি, তাহলে এগুলোর কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ফিক্স। ফিক্স বলতে কি, যেমন এখানে যদি দেখি, হয় 10 এম্পিয়ার, অথবা 16 এম্পিয়ার, অথবা 20, 24, 32, 40, এরকম ফিক্স। ওকে, আমি এটা চেঞ্জ করতে পারবো না। যেমন আমি একটা এক্সাম্পল দেই, মনে করেন আমার এখানে লোড কারেন্ট আসছে, নেম প্লেট লোড কারেন্ট 27, এখন আমি ডিজাইন কারেন্ট হলো 33, এখন নিয়ারেস্ট এমসিবি সাইজ হলো 40 এম্পিয়ার। এই ফোর, এখন আমি এগুলো উঠাই দিলাম, সরি। এখন এই 33 আমার কিন্তু ডিজাইন কারেন্ট, আমি চাইলে 33 এম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করতে পারবো, 33 এম্পিয়ারের। ওকে, 33 এম্পিয়ার, বাট 33 এম্পিয়ারের এমসিবি কিন্তু নাই। সেক্ষেত্রে আমাকে আলটিমেটলি 40 এম্পিয়ারের এমসিবি ইউজ করতে হবে। এটাই হলো ফিক্স। আমাকে 40 এম্পিয়ার, এবং এমসিবির টাইপ গুলো হলো ফিক্স, এটার কোনো ভেরিয়েবল নাই। বাট আমার এমসিসিবি তে কিন্তু একটা এরকম সেট করা যায় যে আমার প্রয়োজন 30, আমি কিন্তু ইচ্ছা করলে 33 না হলেও 35 এম্পিয়ার ইউজ করতে পারবো। এটা হলো এমসিসিবির বেনিফিট। আচ্ছা, এমসিসিবি নিয়ে যখন আলোচনা করব তখন আরো বিস্তারিত আলোচনা করব, আপাতত এমসিবি নিয়ে আলোচনা করি। ওকে, এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ফিক্স। ফিক্স বলতে আইদার সেটা 10 এম্পিয়ার, অথবা 16 এম্পিয়ার, অথবা 20 এম্পিয়ার, অথবা 25, অথবা 32, 40 আছে, এরপরে মনে হয় 50 আছে। এটা আমার এই স্লাইডে একটু আলোচনা আছে। যেমন এটা হলো স্ট্যান্ডার্ড এম্পিয়ার রেটিং, ফিউজ এন্ড ফিক্সড ফিক্সড ট্রিপ সার্কিট ব্রেকার। স্ট্যান্ডার্ড এম্পিয়ার রেটিং 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 60, 70, এগুলো হলো ফিক্স। ওকে, ফিক্স। যেমন 125 থেকে 150, এখন আমার যদি আসে 130, তাহলে কিন্তু আমি 130 থেকে হয় আপ সাইডে যাওয়া লাগবে 150, অথবা ডাউন সাইডে আমি 125। আমি কিন্তু 130 এখানে নাই। বাট এমসিসিবি তে হয়তো এই ফিচারটাই কিছুটা বেনিফিট পাওয়া যায়। ওকে, এটা হলো কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ফিক্স ফর এমসিবি। এবং ট্রিপিং ক্যারেক্টারিস্টিক্স, এটা ট্রিপিং ক্যারেক্টারিস্টিকটাও ফিক্স। ফিক্স মানে কি, ফিক্স মানে হলো আমি চেঞ্জ করতে পারবো না। এই যে এরকম, এটা আমি এক্সপ্লেন করব বিস্তারিত। বাট যেটা আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই যে এমসিবি গুলো যে তৈরি করা হয়েছে, এটা ইনবিল্ট একটা ফিচার দ্বারা তৈরি করা হয়েছে। এই যে ইনবিল্ট ফিচারটা আমি চাইলেই চেঞ্জ করতে পারবো না। যেহেতু এই ট্রিপিং ক্যারেক্টারিস্টিক্সটা আমি চেঞ্জ করতে পারবো না, সো এটাকে আমরা ফিক্সড হিসেবেই ধরে নিতে পারি। ওকে, এরপরে এম্পিয়ার রেটিং ইজ লো। এম্পিয়ার রেটিং ইজ লো। লো মানে হলো, এই মিনিয়েচার সার্কিট ব্রেকার গুলো সাধারণত সর্বোচ্চ 100 বা 125 এম্পিয়ার পর্যন্ত মনে হয় পাওয়া যায়। একশো মানে 63 এম্পিয়ারই ছিল, বাট পরে হয়তো আর একটু বাড়ছে, এখন 80, 100 বা 125 সর্বোচ্চ পাওয়া যায়। ওকে, প্রাইস ইজ অলসো লো, যেহেতু এগুলোর অনেক কিছু লিমিটেশন আছে, যেমন কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ফিক্স, বা ট্রিপিং ক্যারেক্টারিস্টিক্স ও ফিক্স, আমি কিছুই করতে পারবো না। কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিও তো আমি কিছু করতে পারবো না। সো এটা প্রাইসও একটু লো। ওকে, আমরা যদি কিছু রেটিং নিয়ে আলোচনা করি, ওই যে রেটিং যেগুলো মার্কেটে পাওয়া যায়, এগুলো তো নিয়ে এই রেটিং গুলো আমাদেরকে এগুলো ইউজ করতে হবে। ওকে, যেমন যেটা আমি বলতেছিলাম, 40 এম্পিয়ার আমার যদি ডিজাইন কারেন্ট, আমার লোড কারেন্ট 40, আর মনে করেন আমার ডিজাইন কারেন্ট আসলো 45, তাহলে আমি কিন্তু 45 এর কোনো এমসিবি পাচ্ছি না, আমাকে 50 তে চলে যেতে হবে। ওকে, একই রকম ভাবে আমার যদি লোড কারেন্ট, ডিজাইন কারেন্ট আসলো 55 বা 70, তখন আমাকে কিন্তু 70 ইউজ করতে পারতেছি না, হয় আমাকে 63 তে নেমে আসতে হবে, অথবা 80 তে আসতে হবে, অথবা যদি 90 হয় তাহলে দেখেন হয়তো ওই 80 ইউজ করতে হবে, অথবা 90। এটাই হলো ফিক্স, যেটা আমি বলছি যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ফিক্স, এবং ট্রিপিং ক্যারেক্টারিস্টিক্স অলসো ফিক্স। ট্রিপিং ক্যারেক্টারিস্টিক্স ঠিক কিভাবে ফিক্স, এটা আমি বলছি যে এই যে এখানে কিছু ফিচার দেওয়া আছে, যে ফিচার গুলো হলো ইনবিল্ট ক্যারেক্টারিস্টিক্স। এই ইনবিল্ট ক্যারেক্টারিস্টিক্স গুলো আমি চাইলেই চেঞ্জ করতে পারবো না। ওকে, তবে
এই ক্যারেক্টারিস্টিক্সটা কিভাবে কাজ করে সেটা আমি নেক্সট লেকচারে আলোচনা করব ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।